ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। এখন তুমি কি খাওয়াবা সেটা বলো আগে। দলের কারণে না, দলের কারণে বিষয়টা হচ্ছে এই যেটাকে বলে কম্পেনসেশন বা দণ্ড। ধরো এই যে প্রশ্নপত্র ফাঁস যারা করেন তাদেরকে তো একটা কম্পেনসেশন দিতে হয়, দণ্ড। তো কাল যে স্পোর্টস লাইভে তুমি প্রশ্নপত্র ফাঁস করে দিলা বিশ্বকাপের দল কি হবে, এই যে এতগুলো কিছু বললা, মানে সেটাই যে হলো দিন শেষে, এইটার দণ্ডটা তোমার কি হবে, কি কোথায় খাওয়াবা সেটা বলো। প্রশ্নপত্র ফাঁস কি আমি একাই করেছি? তুমিও তো ছিলে। ওয়েল, তাইলে যে আমরা দুজনকে কফি খাওয়াবো আর কি আফটার দ্য শো। গ্রেট। যেটা আমরা প্রেডিক্ট করছিলাম সেরকম দলই আসলে ঘোষণা করা হয়েছে। তাসকিন আহমেদকে রেখেই টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সাথে তাকে দলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজে খেললে অলরাউন্ডার সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে রাখেননি নির্বাচকরা। স্ট্যান্ড বাই হিসেবে দলের সাথে যাবেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। দুপুর 12:30টায় দল ঘোষণার কথা থাকলেও সেটি পিছিয়েছে আরও প্রায় 1 ঘন্টা। তবে তাতে দল ঘোষণার র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসেনি। 20 দলের মাঝে 19 নম্বর হিসেবে দল ঘোষণা করে বাংলাদেশ, পেছনে কেবল পাকিস্তান। জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি। জিম্বাবুয়ে সিরিজে খেলা অলরাউন্ডার সাইফুদ্দিন জায়গা পাননি, মেহেদী মিরাজের ফেরার গুঞ্জনও সত্যি হয়নি। নাজমুল শান্তর নেতৃত্বে বিশ্বকাপ দলের বাকি সদস্যরা হলেন লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। স্ট্যান্ড বাই হিসেবে দলের সাথে যাবেন পেসার হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব। ইনজুর্ড তাসকিন শুধু দলেই নেই, পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। দল ঘোষণা শেষে সবার আগে নির্বাচকদের উত্তর দিতে হয়েছে কেন দল থেকে বাদ পড়েছেন সাইফুদ্দিন, কোন জায়গায় সাইফের চেয়ে এগিয়ে গেলেন পেসার সাকিব। এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। নাহলে আমি যেটা বললাম, হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড। প্রধান নির্বাচককে ব্যাখ্যা করতে হয়েছে ইনজুরিতে আক্রান্ত তাসকিনের দলে থাকা প্রসঙ্গেও। আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। বিশ্বকাপ দল দিলেও ক্রিকেটারদের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় নির্বাচক প্যানেল। মেগা এই আসরের আগে ব্যাটাররা ফর্মে না ফিরলে দলের ভালো করা কঠিন বলছেন প্রধান নির্বাচক। লম্বা অফ ফর্মে থাকার পরেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন লিটন দাস। কেন লিটন স্কোয়াডে? শুধু একজন ওপেনার না, আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে, কারণ আমাকে 2টো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কনকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। বাট এক্ষেত্রে আমরা হয়তো এনামুল হক বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি, কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। দ্বিপাক্ষিক এই সফরে খেলবেন না তাসকিন আহমেদ। স্কোয়াডের স্ট্যান্ড বাই হিসেবে থাকা হাসান মাহমুদ ও আফিফ হবেন এই 3 ম্যাচ সিরিজের অংশ। টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এই দলটির পক্ষে বিপক্ষে নির্দিষ্ট কোনো ক্রিকেটারের থাকা না থাকা নিয়ে আপনার যুক্তি, তর্ক, মত থাকতেই পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই দলটা বাংলাদেশের এরাই এখন লড়বে বিশ্বকাপের। তাই তো অধিক সমালোচনায় যেন ক্রিকেটাররা মানসিকভাবে আরও পিছিয়ে না পড়ে সেই বিষয়টা দৃষ্টিতে রাখার দায়িত্ব কিন্তু টাইগার ক্রিকেট প্রেমীদেরও। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। গতকাল চাঁদ রাত ছিল, চাঁদ রাতে আমরা প্রশ্নপত্র ফাঁস করেছি। আজকে যেটা বলছিলাম যে ব্যাপারটা দল ঘোষণা করা হয়েছে, আমরা সামগ্রিকভাবে কথা বলতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন জনাব নাজমুল আবেদিন ফাহিম, বিশিষ্ট ক্রিকেট কোচ এবং বিশ্লেষক। স্যার, আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে। স্যার, অ্যাজ এক্সপেক্টেড আপনাকে প্রথম কোশ্চেনটা দল নিয়েই করা হবে, কিন্তু আমি প্রথম কোশ্চেনটা একটু অন্য বিষয় নিয়ে করতে চাই। যতটুকু আপনার যতটুকু বলা যায় টেকনিক্যালি, সেটা হচ্ছে সাকিব ভাই ব্যাটিং প্র্যাকটিস করছেন এবং একটা স্ট্রাগলিং ফ্যাক্টর তো তার আছে, সেটা আমরা দেখতে পেয়েছি। কতটুকু রেকটিফাই করা সম্ভব সেই জায়গাটা আপনি কতটুকু দেখেছেন, যতটুকু বলা যায়? না, একটা আজকে একটু দেখার সুযোগ হয়েছে এবং
অনেকদিন ক্রিকেটের বাইরে ছিল, যদিও 2-3টা ম্যাচ খেলেছে প্রিমিয়ার লিগে, জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচ খেলেছে, বাট তারপরে আমি বলবো যে অনেকদিনই ব্যাটিংয়ের বাইরে ছিল, সেটা বোধহয় একটু কিছুটা দেখাও গেছে। সো ও জাস্ট ওর কেমন কী অবস্থা সেটা নিয়ে একটু আলোচনা, ওকে আমার কিছু বলার আছে কিনা, কারণ খেলা আমি যেহেতু সবসময় দেখি, সেগুলো নিয়ে কিছুটা আলাপ হয়েছে এবং কিছু কাজও হয়তো করবে সামনেও, কারণ একদিনে অনেক কিছু করা যায় না, বাট নেক্সট কয়েকদিনে হয়তো কিছু কাজ করবে যেটা হয়তো ওকে নিজেকে ফিরে পেতে একটু সহজ হবে। তবে ওর চেষ্টা আছে, যেটা খুব ইম্পর্টেন্ট, যে ওর চেষ্টা আছে ভালো করার, বোলিংয়ে দুর্দান্ত বোলিং করছে, ব্যাটিংটা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ দলের জন্য, ভালো ব্যাটিং করাটা, তো সেই জায়গাটাতে ও কনসার্ন এবং ভালো করার ইচ্ছা আছে, তো সেটা ইম্পর্টেন্ট এবং দেখা যাক, আশা করি ভালো করবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। ওভারঅল দলটা কিরকম হলো আসলে? বাইরে থেকে খেলোয়াড় নিয়ে আসার কোনো সুযোগ ছিল না, যেহেতু বিশ্বকাপের দল অ্যানাউন্সমেন্টের সময় এবং জিম্বাবুয়ের সিরিজ দুটো প্রায় একই সাথে, স্বাভাবিকভাবে এখানে বিশ্বকাপে যে দলটাকে প্রেফার করা হবে, যেখানে ওখানে যাদেরকে নিয়ে যাওয়া হবে তাদেরকে নিয়ে জিম্বাবুয়ের সাথে খেলা দলটা হয়েছিল। বাট তারপরেও আমরা দেখেছি আনফর্চুনেটলি সাইফুদ্দিনকে এখান থেকে বের করা হয়েছে এবং হাসান মাহমুদকে এই দলের সাথে, মূল দলের সাথে না হলেও স্ট্যান্ড বাই হিসেবে তাকে রাখা হয়েছে এবং যদি তাসকিন যদি খেলতে না পারে কোনো কারণে, সেই ক্ষেত্রে হয়তো তারও একটা সুযোগ হয়ে যাবে। ওইটুকুই বোধহয় নাটকীয়তা বোধহয় ওইখানেই। এর বাইরে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে সাইফুদ্দিন এমন একজন খেলোয়াড়, ওকে আমরা শেষের এই 2-1টা ম্যাচে ও কেমন বল করলো, লাস্ট ওভারগুলিতে এক্সপেন্সিভ ছিল, দলের পরাজয় ওর একটা দায়ও আছে হয়তো, সেটা বিবেচনা করে ওকে আমরা দলে রাখলাম না, এই জিনিসটা আমার কাছে একটু কারণ দলে ব্যালেন্স নিয়ে আসার জন্য শেষের দিকে বোলারদের মধ্যে যে ব্যাটিং ক্যাপাসিটি থাকা দরকার, সাইফুদ্দিনের সেটা আছে কিন্তু। এবং আমরা যদি কখনো কোনো ম্যাচে পেস ওরিয়েন্টেড একটা দল নিয়ে খেলতে যাই, সেখানে সাইফুদ্দিনের মতো ইউটিলিটি ক্রিকেটারের খুব প্রয়োজন হবে। সো সাইফুদ্দিনকে আমি ডেফিনেটলি মিস করব। আর মেহেদী মিরাজ এই দলের কোনো পরিকল্পনাতেই ছিল না, কিন্তু আমার খুব দুঃখ লাগে যে এতদিন খেলার পরেও, এত বড় বড় কোচদের পাশাপাশি থাকার পরেও ওর বলিংটাকে কেন আমরা আরেকটু ভালো করতে পারলাম না। ওর ফিল্ডিং, ওর ব্যাটিং, ওর পজিটিভ ইন্টেন্ট, এই সব কিছুর পাশাপাশি ওর বলিংটা যদি আরেকটু ভালো হতে পারতো, তাহলে হয়তো ও একটা গুরুত্বপূর্ণ সদস্য হতে পারতো এই দলের। তো সেটা একটু হতাশা রয়ে গেল আর কি। বাট বাকিটা ঠিক আছে, এটি আমাদের দল, এটার পেছনে আমরা থাকবো, আমরা চাইবো এই দল ভালো করুক এবং বাংলাদেশ বিশ্বকাপে ভালো করুক। স্যার, বোলিং নিয়ে আপনি বলছিলেন, বিশেষ করে স্পিনারদেরকে নিয়ে আমার একটা স্পেসিফিক কোয়েশ্চেন আছে, আমি সেই জায়গাটা আপনাকে জিজ্ঞেস করতে চাই। তার আগে একটা রিপোর্ট দেখে আসতে চাই। সাইফুদ্দিনকে নিয়েও অনেক কথা আছে, অনেকগুলো বিষয় আসলে আলোচনা করতে চাই। বিপিএলে ডিপিএলে আলো ছড়িয়ে জিম্বাবুয়ে সিরিজেও ভালো করার পর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের, এমনকি ঠাঁই মেলেনি স্ট্যান্ড বাই হিসেবে। কারণ হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন সাইফুদ্দিনের চেয়ে তানজিম সাকিবের এগিয়ে থাকার কথা, অথচ দীর্ঘ ইনজুরি সমস্যা কাটিয়ে ভালোভাবেই ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। Oh, this is tremendous death over bowling by Mohammad Saifuddin. স্মৃতির পাতায় খুব একটা ধুলো না জমলে বিপিএল এর ফাইনালটা হয়তো সকলের মনে থাকার কথা। ডেথ ওভারে কুমিল্লার 2 মার্কুটে ব্যাটার জাকের আলী ও আন্দ্রে রাসেলকে ব্লক হলে পরাস্ত করেছিলেন বরিশালের মোহাম্মদ সাইফুদ্দিন। ফেনী এক্সপ্রেসের করা সেই ওভারে 6 রানের বেশি তুলতে পারেননি জাকের ও রাসেল। অথচ বেরসিক ইনজুরির কারণে বিপিএলে অংশ নেওয়াটাই ছিল অনিশ্চিত, কারণ 2021 বিশ্বকাপে পিঠের চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান এই অলরাউন্ডার। পুনর্বাসনের মধ্যে থাকলেও মাঠে ফিরতে ব্যাকুল ছিলেন এই সাইফুদ্দিন। নানা চড়াই উতরাই পেরিয়ে বিপিএল এর মাঝপথে যোগ দেন ফরচুন বরিশালে। সেখানে বল হাতে ছিলেন অনন্য। 9 ইনিংসে বল করে 15 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় 4র্থ স্থান নিশ্চিত করেন সাইফ। 15.66 গড়ে এই অলরাউন্ডারের সেরা বোলিং ফিগার ছিল 21 রানে 3 উইকেট। ব্যাট হাতে 185.29 স্ট্রাইক রেটে 4 ইনিংসে করেন 63 রান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও সমানভাবে ধারাবাহিক ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। 4 ইনিংসে ব্যাট করে রান করেন 101। 33.66 গড়ে তার স্ট্রাইক রেট ছিল 100। বল হাতেও সফল ছিলেন সাইফুদ্দিন। 10 ইনিংসে বল করে উইকেট দখল করেন 13টি। ঘরের মাঠে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে 4 ম্যাচে মাত্র 1 ইনিংসে ব্যাট করে অপরাজিত থাকেন 6 রানে। তবে বোলিংয়ে খুব একটা খারাপ যাননি সাইফুদ্দিন। 4 ইনিংসে বল করে উইকেট তুলে নেন 8টি।
বিপিএল ডিপিএলে আলো ছড়িয়ে জিম্বাবুয়ে সিরিজে দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। তবে আস্থার জায়গায় এই পেস বোলিং অলরাউন্ডারের চেয়ে তানজিম সাকিবের এগিয়ে থাকার কথা জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটলি বলতে চাই না। হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার। আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস। এবং আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি। আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই জায়গাটাতে। কেবল বিশ্বকাপ স্কোয়াডেই নয়, স্ট্যান্ড বাই হিসেবেও জায়গা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। তবে সাইফুদ্দিনরা হয়তো হারিয়ে যাবেন না, স্রোতের বিপরীতে বয়ে আবারও জানান দেবেন নিজের অস্তিত্বের কথা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। স্যার, তানজিম সাকিবের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে এফোর্টের প্রসঙ্গটা, স্ট্যাটিস্টিক্যালি সাইফুদ্দিনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তা হচ্ছে 4 ম্যাচে তিনি সবে মোট 6টা ইয়র্কার অ্যাটেম্প্ট করেছেন। শেষ 2 ম্যাচে মাত্র 2টা ইয়র্কার এক্সিকিউট করতে পেরেছেন। সো এই যে নিবেদন বা একাগ্রতা যে প্রসঙ্গটাই বা এফোর্টের যে প্রসঙ্গটা বলা হচ্ছে, ইয়র্কার না করাটাই কি আসলে সাইফুদ্দিন ইমপ্রেস করতে পারেন না, বা এখানে কি নিবেদন না থাকাটা প্রমাণিত হয়? না, তা কেন হবে? এটা একটা ট্যাকটিক্যাল ব্যাপার। আমি ইয়র্কার করব, আমি বাউন্সার করব, আমি স্লোয়ার ডেলিভারি দেবো, এটা একটা ট্যাকটিক্যাল ব্যাপার। সাইফুদ্দিন স্ট্রেংথ ইয়র্কার, এটা আমরা সবসময় জানি, কিন্তু অ্যাঙ্গুলার এই ইয়র্কার বল করে যেটা, এবং অ্যাকুরেসি, ভালো অ্যাকুরেসি, এবং এটা খুব কাজে দেয়। ও কেন করলো না আমি জানি না। বাট ওকে আমরা যেটা করতে দেখেছি সেটা হলো একটু টেনে স্লোয়ার বাউন্সার করার একটা প্রবণতা দেখেছি ওর মধ্যে। এটা নতুন একটা কিছু হয়তো অ্যাড করার চেষ্টা করেছে বা ট্রাই করেছে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে ও 4টা ম্যাচ খেলেছে বোধহয়। প্রথম ম্যাচটা বাদ দিলে বাকি ম্যাচগুলোতে এই সমস্যাগুলো আমরা দেখলাম, যে ইয়র্কারটা করছে না, ইয়র্কারটা ব্যবহার করছে না। এটা নিয়ে কেন আলাপ হলো না? ওকে কেন করানো হলো না? ওকে কেউ কি বলার ছিল না যে তোমার ইয়র্কার করার প্রয়োজন দলের স্বার্থে? আমি বলছি না ওর সিলেকশনের জন্য, দলের স্বার্থেই, ওর আরও এফেক্টিভ হওয়ার স্বার্থে, ওর অ্যাকুরেট হওয়ার স্বার্থে এটা করা প্রয়োজন। কারণ ও যদি ভালো বল করতো, ও যদি ফর এক্সাম্পল ও যদি ইয়র্কার করতো এবং তাতে যদি ইকোনমি ভালো থাকতো, ও কি দলে থাকতো না? তাতে লাভটা বাংলাদেশের হতো। ওকে সেটা কেন করানো হলো না? কেউ কি বলার ছিল না ওকে এটা করার জন্য? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ও নিজেও কেন করলো না, এবং ওকে কেন কেউ সেটা করার জন্য করলো না, বললো না? সো এটা খুব স্ট্রেঞ্জ মনে হচ্ছে আমার কাছে। তবে এক একজনের স্টাইল এক এক রকম। তানজিম সাকিব অন্য ধরনের, ওকে দেখলেই বোঝা যায় ও দারুণ খাটুনে একজন প্লেয়ার, খুব পরিশ্রম করতে চায়, সবখানে হি ইজ দেয়ার। অনেক সময় অনেকের ফিজিক্যাল প্রেজেন্সটাকেই অনেকে মনে করে যে হ্যাঁ ওর নিবেদন অনেক বেশি। সবার একরকম হয় না, একজন এক্সপ্রেশন একরকম হয়। তবে এটা আসলেই খুব হতাশার যে সাইফুদ্দিন কেন তার নিজের স্ট্রেংথটাকে ওইভাবে ব্যবহার করলো না ম্যাচে, এবং তাকে কেন অন্যরাও উৎসাহিত করলো না। কারণ খেলায় ফলাফল নিজের দিকে নিয়ে আসার জন্য ওটা খুব জরুরি ছিল। কিন্তু ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও তো কোচদের বলার কথা যে দিস ইজ দ্য হাউ ইউ আর গোইং টু ডু ইট, এইটা তোমার ভ্যারিয়েশন হতে পারে, এটা তোমার অপরচুনিটি হতে পারে। অ্যানালিস্ট আছে, সেও সেটাই নিশ্চয়ই বলবে। কেন এটা করলো না? আমি খুব অবাক হচ্ছে এটা এই কারণে। স্যার, আজকে সাকিব আল হাসানের ব্যাটিং আপনি প্রত্যক্ষ করেছেন, সেই আপডেটটা একটু দর্শকদেরকে দিচ্ছি। বিশ্বকাপে ব্যাট হাতে ফর্মে ফিরতে মরিয়া সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ শেষে সবাই যখন বিশ্রামে, তখন লম্বা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করে যাচ্ছিলেন সাকিব আল হাসান। ভুল শোধরাতে শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে ট্রেনিং করেছেন এই অলরাউন্ডার। সাকিবের পাশাপাশি ফর্মে ফিরতে মরিয়া লিটন দাস অনুশীলন করেছেন। তবে এলকেডির সাথে ছিল না কোনো কোচ। স্যার, আমরা তো ব্যাটিং নিয়ে কথা বললাম, আমি এবার একটু স্পিন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে চাই। আমরা দেখেছি যে বিশ্বকাপের অন্যান্য স্কোয়াডে অন্যান্য দল যারা দিয়েছে সবাই স্পিন ডিপার্টমেন্টে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছে। অ্যান্ড আমাদের একটা টাইম ছিল যখন আমাদের মেইন ডমিনেন্সের জায়গাটাই ছিল স্পিন। রিসেন্টলি আমরা আসলে ওরকম স্পিনার পাচ্ছি না। অনেক বিশ্লেষকরা বলছেন, আপনারা জানেন যে পাইপলাইনেও সেরকম নাকি স্পিনার নাই। এটার আসলে কারণ কি? না, অ্যাভারেজ একটা লেভেল পর্যন্ত উঠে আসাটা কিন্তু সহজ, কিন্তু তারপরে আসার ব্যাপারে কিন্তু অনেক আয়োজনের প্রয়োজন হয়। খেলোয়াড়ের নিজস্ব আগ্রহ দরকার, তার পরিশ্রম দরকার, কিন্তু সে যে নিজেকে একটা জায়গায় নিতে চাইবে
আশেপাশে সহায়তা দরকার, জি। সে ধরনের একটা পরিবেশ দরকার, সাপোর্ট দরকার, সে ধরনের কোচ বলি, স্পোর্টস সায়েন্সের সাপোর্ট বলি বা অন্যান্য ট্রেনিং যেগুলো দরকার সেই সাপোর্টগুলি দরকার। কিন্তু আমরা ওই এক নিজস্ব মেধা দিয়ে যতটুকু উপরে উঠে আসা যায় সেটার উপর উঠে এসে আমরা আটকে থাকি, কিন্তু তারপরে কিন্তু আমরা খুব বেশি এগুলি দেখি না। যেমন একটু আগে আমরা সকালে আলাপ করছিলাম একটু আগে মেহেদী মিরাজের কথাটা। মেহেদী মিরাজ এখন যে বল করে হয়তো 5 বছর আগেও সেই বলটাই করতো, এখন হয়তো তার অ্যাকুরেসি একটু বেড়েছে বা হোয়াটএভার, কিন্তু নতুন কোনো ভ্যারিয়েশন কিন্তু অ্যাড হয়নি বা ওকে স্পেশাল করেনি নতুন কোনো কিছু। এই জিনিসগুলো আমরা দারুণভাবে পিছিয়ে আছি। কিন্তু আমরা যে অন্য কোনো জায়গায় দেখি, ফর এক্সাম্পল ইন্ডিয়ান যে লেফট আর্ম স্পিনার অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজাকে যদি আমরা শুরুতে ক্যারিয়ারের শুরুতে দেখি এবং এখন দেখি, আকাশ পাতাল। আমি ব্যাটিং কথা ছেড়েই দিলাম, বোলিংয়ে আকাশ পাতাল পার্থক্য। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড নাও। এই যে নিবেদনের যে ব্যাপারটা নিজস্ব এবং পরিবেশগত, এই জিনিসটা দারুণ অভাব আমাদের। সো আমরা অ্যাভারেজ হয়ে থেকে যাচ্ছি, কিন্তু ওর উপরে আমরা উঠতে পারছি না। স্যার 30 সেকেন্ড সময় বাকি আছে। 21 টি-20 বিশ্বকাপের আগে আমরা বলেছিলাম পাইপলাইনে প্লেয়ার নেই, কারণ ডোমেস্টিক টি-20 কম্পিটিশন নেই। 22-এর আগেও সেম কথা বলেছি, 24-এর আগেও সেম কথা বলছি যে ডোমেস্টিক আর কোনো টি-20 টুর্নামেন্ট নাই যেটা এক্সিস্টিং প্লেয়ারদেরকে চ্যালেঞ্জ দিতে পারছে প্লেয়াররা। 26-এও কি সেই কথা বলতে হবে? আমি জানি না, একই ধারাবাহিকতা নিশ্চয়ই আমরা বজায় রাখবো যেমনটা রেখে আসছি। বাট জোকস অ্যাপার্ট, আমার মনে হয় আমাদের টনক নড়া দরকার, আমাদের এমন কিছু করা দরকার যা দিয়ে আমরা 26-এ অন্য কিছু দেখতে পারি। আর আই থিঙ্ক ইটস টাইম উই চেঞ্জ আওয়ারসেলভস। সেই প্রত্যাশাটা রেখেই স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই প্রত্যাশাটা রেখেই এইখানে বিদায় নিচ্ছে আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।